নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটা পর্ব নিয়ে। আজকের গন্তব্য খুব দূরে নয়, আবার খুব কাছেও নয়। আজ যাব হুগলির জিরাট। সেই জন্য সকালবেলায় চলে এসেছি দমদম স্টেশনে। এখান থেকে ধরে নেব শিয়ালদহ কাটোয়া লোকাল। এই ট্রেন আমায় সরাসরি নামিয়ে দেবে জিরাটে। ধরে নিয়েছি 8:18 কাটোয়া লোকাল। আসলে এই ট্রেন না ধরলে আমায় 3 বার পাল্টে যেতে হতো। হয় নৈহাটি গিয়ে আবার ব্যান্ডেল, ফের সেখান থেকে কাটোয়া লোকাল ধরা, নয়তো বালি হল্টে গিয়ে বালি স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরা। যাই হোক, এবার ঘন্টা দেড়েক নিশ্চিন্ত বসা। এই শীতে একটু গ্রামেগঞ্জে ঘুরতে ভালোই লাগে আমার। নদীর ধার বা সুন্দর সবজির ক্ষেতের মধ্যে ঘুরতে একটু মনটা চায়, তাই গঙ্গাপাড়ের এই জিরাটকেই বেছে নেওয়া। হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত জিরাটের আগের নাম ছিল মোহাম্মদপুর। জিরাট নামকরণ সম্পর্কে জানতে হলে একটু পিছিয়ে যেতে হবে আমাদের। জনশ্রুতি এরকম, বহু বছর আগে গঙ্গার পশ্চিম পাড় থেকে দুর্ঘটনাবশত এক ব্রাহ্মণ সন্তান জিরাটের দিকে এসে পৌঁছন এবং স্বপ্নাদেশ পেয়ে এখানে একটি মন্দির স্থাপন করেন। বংশ পরম্পরায় তারা মুখোপাধ্যায় হলেও মা কালীর পুজোর অধিকারী ছিলেন বলে তারা পরে অধিকারী পদবি গ্রহণ করেন। এই বংশেরই আদিপুরুষ কাশীনাথ অধিকারী। সপ্তদশ শতকে 2 ব্রাহ্মণ পণ্ডিত বন্ধু অভয়রাম সার্বভৌম এবং রামকানাই গোস্বামী এই গ্রামে এসে সিদ্ধেশ্বরী কালীর পূজারী কাশীনাথ অধিকারীর 2 কন্যাকে বিবাহ করে এই গ্রামেই থেকে যান। রামকানাই নিজ বসতবাটিতে গোপীনাথজিউর মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় অঞ্চলটির নাম জিরাট হয়েছিল এই গোপীনাথজিউর নাম অনুসারে। জি অর্থাৎ গোপীনাথ জিউ, রা অর্থাৎ দান করা এবং ট শব্দটির অর্থ পদচিহ্ন। এখানে গোপীনাথজিউয়ের পদচিহ্ন রয়েছে, তাই অঞ্চলটির নাম হয়েছে জিরাট। আবার বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থ অনুযায়ী ফার্সি শব্দ জিরায়ত থেকে জিরাট শব্দটি এসছে। ওই ফার্সি শব্দ থেকেই বাংলা ভাষায় জিরাত, জিরেত অর্থাৎ জমি জিরেত বা জমি জিরাত কথাটি আসে। শব্দটির অর্থ চাষযোগ্য জমি। এই জিরাটের সন্তান বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। নেমে গিয়েছি জিরাট স্টেশনে। এদিকে যেমনটা হয় তেমনই পরিচ্ছন্ন ঝকঝকে প্ল্যাটফর্ম। ট্রেন চলে যেতেই আবার আলসেমিতে বুঁদ গোটা স্টেশন চত্বর। এবার এখান থেকে বেরিয়ে আমি যাব স্টেশনের পূর্ব দিকে। আমার সব দ্রষ্টব্যই সেদিকে। স্টেশন থেকে বেরিয়ে লেভেল ক্রসিং, সেখান থেকে ধরে নিয়েছি একটি টোটো। প্রথমেই যাচ্ছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দিকে। স্টেশন থেকেই 1.5 কিলোমিটারের মতো পথ। এই সিদ্ধেশ্বরী মা বা ডাকাতকালী সম্পর্কে জানতে গেলে চোখ রাখতে হবে মুখোপাধ্যায় বংশের পারিবারিক ইতিহাসে। বিতর্কের অবকাশ থাকলেও জিরাটের কালিয়াগড়ের এই কালীমা এই এলাকায় সর্বাপেক্ষা প্রাচীন এবং তার ইতিহাসও ঘটনাবহুল। চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে। গাছগাছালির ছায়া ঘেরা মন্দিরের পরিবেশটি ভারী সুন্দর। মন্দিরের ফলক থেকে জানা যায় এই মন্দির সতীর বলয় পীঠগুলির মধ্যে অন্যতম। পুরাণ অনুসারে দেবী সতীর দেহাংশ যেখানে পড়েছিল সেগুলি শক্তিপীঠ, আর হাতের বালা বা বলয় যেখানে পড়েছিল সেগুলি বলয়পীঠ। জনশ্রুতি অনুসারে কালীর গড় থেকে এই স্থানের নাম কালিয়াগড় হয়। আবার কারো কারোর মতে যে ডাকাতের হাতে এই কালী মন্দিরের প্রতিষ্ঠা তার নাম ছিল কালীচাঁদ বা কেলে ডাকাত, এবং তার সেই নাম থেকেই এই স্থানের নাম হয়েছে কালিয়াগড়। যদিও বর্তমানে মুখোপাধ্যায় পরিবারের বর্তমান সদস্যরা এই মন্দিরের সঙ্গে ডাকাতদের সম্পর্ক অস্বীকার করেন, কিন্তু লোকমুখে এই মন্দির ডাকাতকালী মন্দির হিসেবেই পরিচিত হয়ে উঠেছে। জনশ্রুতির কতটা সত্য আর কতটা মানুষের মন গড়া তা অবশ্য আজ আর বিচার করার উপায় নেই। এই পুজোর অধিকার যেহেতু একমাত্র মুখোপাধ্যায়দের হাতেই ছিল, তাই তারা মুখোপাধ্যায় থেকে অধিকারী হয়ে যান। যদিও পরবর্তীতে ফের মুখোপাধ্যায় পদবি আমরা দেখতে পাই। 1227 সন পর্যন্ত এই মন্দিরে পুজোর দায়িত্বে ছিলেন চন্দ্রনাথ অধিকারী। তারপরে এই মন্দিরের পুজোর ভার নেন
তার ভাগ্নে কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়। কিছু বছর অন্তর অন্তর দেবীর অঙ্গরাগ করানো হয়, যদিও প্রাচীন মূল কাঠামোটি আজও অক্ষত। পঞ্চমুণ্ডির আসনের ওপর দেবী অধিষ্ঠিতা। দেবীর পুজো হয় তন্ত্র মতে। বর্তমানে পারিবারিক হস্তক্ষেপে রাত্রে বলি বন্ধ হয়েছে। সীমিত বলির আয়োজন হয় বিশেষ অনুষ্ঠান বা মানত উপলক্ষে। কালভৈরব মন্দিরটি আগেই সংস্কার করা হয়েছিল। এই কালী মন্দিরটিও সম্প্রতি পারিবারিক প্রচেষ্টায় সংস্কার করা হয়েছে। সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের পাশেই রয়েছে কালভৈরবের মন্দির। আটচালা শৈলীর এই মন্দিরটিও বেশ প্রাচীন। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় সুন্দর, তবে রঙের প্রলেপ সেই পোড়ামাটির কাজ অনেকটাই ঢেকে দিয়েছে আজ। ভিতরে শিবলিঙ্গ আছে, নিত্য পুজোও হয়। সে যুগে এই অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ ছিল। মন্দিরের ঠিক পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা নদী। কালের নিয়মে গঙ্গা তার গতিপথ বদলালেও মন্দির সংলগ্ন ঘাটে নামার সিঁড়ি দেখে তা বুঝতে অসুবিধে হয় না। চলুন না এই সিঁড়ি দিয়ে একটু নিচে নামা যাক। ওমা, সিঁড়ির পথে বেশ খানিকটা নেমেই দেখি হনুমানের আনাগোনা। এই চত্বরে প্রচুর হনুমান। সিঁড়ি দিয়ে নিচে নেমে অবশ্য গঙ্গা নদীর অস্তিত্ব বোঝার উপায় নেই। এখানে এখন শুধুই কৃষিক্ষেত, তবে পরিবেশটা ভারী চমৎকার। আমার তো খুবই ভালো লাগছিল। এত গাছপালার মাঝে ছায়ায় দাঁড়িয়ে বেশ উপভোগ করছিলাম গোটা বিষয়টাই। এবারে রওনা দিলাম এখান থেকে। সুন্দর ছায়াঘেরা পথ নিরিবিলি চলে গিয়েছে। সেই পথ ধরেই চলেছি আমি। মুখোপাধ্যায়দের বাড়ি অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িটি দেখবার ইচ্ছে ছিল খুব, তবে সেখানে এখন মেয়েদের স্কুল হয়ে গিয়েছে। সেই বাড়ি আর সেভাবে আজ আর নেই। এখন স্কুল চলবে, মেয়েদের স্কুলে ঢোকার অসুবিধেও, তাই আমি আর সেদিকে যাব না ঠিক করলাম। মিনিট 10 হাঁটার পর বাঁদিকে নজরে পড়ল একটা বড় পুকুর। তার ঘাটের পাশেই দুটি শিব মন্দির। এগিয়ে গিয়ে জানা গেল এই জোড়া শিব মন্দির বড় বাড়ির, অর্থাৎ চক্রবর্তীদের বড় তরফের এই পুকুর এবং শিব মন্দির। মন্দির দুটি আটচালা ঘরানার, সামান্য উঁচু ভিত্তিবেদির উপরে প্রতিষ্ঠিত। ভিতরে শিবলিঙ্গ আছে, নিত্য পুজো হয় দেখলাম। বড় পুকুরের এই ঘাটে কিছু সময় বসতে ভালোই লাগে। জোড়া শিব মন্দির থেকে 1 মিনিট হেঁটেই চলে এসেছি বড় বাড়ির সামনে। এটি চক্রবর্তীদের বড় তরফের বাড়ি। বিশেষ পাণ্ডিত্যের জন্য মোগল দরবার থেকে এরা চক্রবর্তী উপাধি পেয়েছিলেন। চক্রবর্তী এবং গোস্বামীদের এখানে আগমন নিয়ে তো আগেই জানিয়েছি আপনাদের। এই বাড়িতে এখনও চক্রবর্তীদের উত্তরসূরিরা বাস করেন, তাই বাড়ির ভেতরে তেমন ঢোকা উচিত নয়। আমিও চেষ্টা করিনি খুব একটা, তবে সামান্য ঢুকেই একটা দুর্গা দালান আছে। নিয়মিত দুর্গাপুজো হয় সেখানে। এই দুর্গা দালানটি কিন্তু দেখা যায়। শুনলাম ফকিরচন্দ্র চক্রবর্তীর হাত ধরে এই পুজোর সূচনা 1797 সালে। দুর্গাপুজোর সময় মুখরিত হয়ে ওঠে এই চত্বর।
বড় বাড়ি দেখে ঠিক 2 মিনিট হেঁটে এবারে চলে এসেছি ছোট বাড়ির সামনে। এই বাড়ির বাইরে থেকে এখনও কিছুটা দেখবার মতো করে রাখা আছে, বেশ সুন্দর হলুদ রং করা। এটি চক্রবর্তীদেরই ছোট তরফের বাড়ি। এই বাড়িতেও বড় দরজা দিয়ে ভিতরে ঢুকলেই নজরে আসে ঠাকুর দালান। এখানেও দুর্গাপুজো হয় এখনো। ছোট বাড়ি দেখে রওনা দিলাম আবার। এবারে যাচ্ছি গোস্বামীদের বাড়ি। এখান থেকে মিনিট 2 হাঁটা পথ। ছোট্ট একটা নার্সারি পড়লো পথের পাশেই। এখানে অবশ্য এমন নার্সারি প্রচুর রয়েছে, সেটা একটা দেখবার বিষয়। আমরাও পরে যাব একটা নার্সারি দেখতে। চলে এসেছি গোস্বামীদের গোপীনাথজিউ মন্দিরের সামনে। প্রথমে নজরে এলো ডান দিকে একটি সুদৃশ্য দোলমঞ্চ। মঞ্চটি খুব সুন্দর, তবে দেখেই বোঝা যাচ্ছে এটি খুব পুরনো নয়। অন্যান্য জায়গায় দেখা দোলমঞ্চ থেকে কিছুটা আলাদা। নিচে একটা ফলক থেকে জানা গেল আনুমানিক 1875 সাল নাগাদ গোস্বামীদের দৌহিত্র অন্নদা প্রসাদ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী নিতম্বিনী দেবী এই দোলমঞ্চটি বানিয়ে মামাবাড়ি অর্থাৎ গোস্বামীদের উপহার দেন। পরে সেই দোল মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে গেলে বর্তমানে এই মন্দিরটি বানিয়ে দেন গোস্বামীদেরই এক বংশধর পুলক গোস্বামী। দোলমঞ্চের ঠিক সামনেই রয়েছে গোপীনাথজিউয়ের মন্দির। এবারে এসেছি সেখানে। দালান শৈলীর ছিমছাম মন্দির, সামনে একটা বড় নাট মন্দির। সপ্তদশ শতকে 2 ব্রাহ্মণ পণ্ডিত বন্ধু অভয়রাম সার্বভৌম এবং রামকানাই গোস্বামী এই গ্রামে এসে সেই সিদ্ধেশ্বরী কালীর পূজারী কাশীনাথ অধিকারীর 2 কন্যাকে বিবাহ করেন। নিত্যানন্দ মহাপ্রভুর কন্যা গঙ্গা দেবীর পৌত্র ছিলেন এই রামকানাই। তিনি নিজ বসতবাটিতে গোপীনাথজিউয়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরেই গোপীনাথজিউয়ের পদচিহ্ন থেকেই এই এলাকা জিরাট নামকরণ বলে প্রচলিত মত। মন্দিরে রয়েছেন গোপীনাথজিউ, তার পাশে রয়েছেন একদিকে রাধারানী, অন্যদিকে নিত্যানন্দ মহাপ্রভুর স্ত্রী জাহ্নবা দেবী। পাশের কক্ষে আছে গৌর নিতাইয়ের মূর্তি। গোপীনাথজিউ মন্দির দেখে আবার শুরু করলাম হাঁটা। সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে তার নাম পরমানন্দালয়। এটি গোস্বামীদের বাড়ি। গোস্বামীরা এই বাড়িতেই বাস করেন, তাই আমি আর ভিতরে ঢুকলাম না। পাশ দিয়ে চলেছি এবার একটু নার্সারি দেখতে। জিরাটে মঠ বাড়ি, বড় বাড়ি, ছোট বাড়ি, ভানুবাবুর বাড়ি, রায়বাড়ির মতো অনেক পুরনো বাড়ি আছে যেখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, যা মুখোপাধ্যায় বাড়ির পাশাপাশি গ্রামের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে। আমি মূলত প্রকৃতি দেখতেই এসেছি, তাই এই সব বাড়িতে কিন্তু আমি যাচ্ছি না। এবারে চলুন একটু নার্সারি দেখা যাক। চলে এসেছি বড় রাস্তার পাশেই থাকা একটি নার্সারিতে। রাস্তা থেকেই দেখা যাচ্ছে বেশ কত রকমের গাছ, ভিতরে ফুলের মেলা, বেশ বড় সড়ো, অনেকটা জায়গা নিয়ে এই নার্সারিটি। গেট দিয়ে ভিতরে ঢুকে নজরে আসে সার দিয়ে ফুলের গাছ। এবারে যাওয়া যাক ওপাশে। দূর থেকে নজরে আসছিল মুসাম্বি লেবু ফলে আছে। কাছে গিয়ে তো মুগ্ধ আমি। বড় বড় মুসাম্বি কেমন হলুদ হয়ে আছে এখানে, কি ভালো লাগছিল দেখতে। এর ওপাশে আবার নানা ধরনের ফুলের চারা, বাগান বিলাস, বিভিন্ন রঙের গোলাপ, আরও কত কি, সব নাম তো আমি জানিও না। এই নার্সারির ঠিক মাঝেই আছে একটা পুকুর, তাকে ঘিরে গাছেদের সংসার। পুকুরের ধার ঘেঁষে নানান ধরনের ফুলের চারা। ফুলের সংসার থেকে এবারে যাওয়া যাক ফলের সাম্রাজ্যে।
এদিকে কমলা লেবুর বাহার। ওপাশে আবার বাতাবি লেবু আছে ছোট্ট টবে, পাশাপাশি আম, পেয়ারা, কুল কি নেই। এদের মধ্যে আবার ঠাঁই পেয়েছে পলাশও। দেখলাম সার দিয়ে বেশ কয়েকটা পলাশ গাছও লাগানো এখানে, ভালোই লাগলো দেখে। যাদের গাছপালা ভালো লাগে, অর্থাৎ যারা বাগান করার নেশা যাদের আছে বা ভালো লাগা ভালোবাসা যাদের আছে, তাদের জন্য কিন্তু এই যে জায়গাটা, এই জিরাট একদম স্বর্গ। এত নার্সারি এখানে আছে। জিরাটের তো অনেকে আমি দেখেছি জিরাটকে নার্সারি গ্রাম বলেন। সত্যি সত্যি অনেক, প্রচুর। আমি তো ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম, এমনিও হাঁটতে হাঁটতে দেখলাম ছোট ছোট থেকে শুরু করে বেশ মেজো সেজো বড় বিভিন্ন রকমের নার্সারি কিন্তু জিরাটে আছে। ফলে গাছপালা ভালোবাসলে জিরাটে আপনাকে একটু আসতেই হবে। এবং সেখানে প্রচুর এই যে নার্সারিগুলো রয়েছে, সেখানে কত গাছ, নানান রকমের গাছ, কি নেই সেখানে, ফুল ফলের গাছ। ভাল লাগছে এই জায়গায় ঘুরতেও, বেশ ভালো লাগে, সুন্দর লাগছে গাছগাছালির মধ্যে, সবুজের মধ্যে। আমি কিন্তু একটু নার্সারিটা ঘুরতে থাকি, এত রকমের গাছ যে চট করে দেখে ভালো মুশকিল। হ্যাঁ, বিভিন্ন রকম ঘুরছি। এই নার্সারিটা তো বেশ সুন্দর, মাঝখানে একটা পুকুর, তাকে ঘিরে পুরো বাগান। তো সেটা বেশ সুন্দর জায়গাটা, অনেকটা সময় নিয়ে দেখছি, ভালো লাগছে। আরও অনেক কিছু দেখবো জিরাটে, মূলত প্রকৃতি দেখার জন্য আসা, সেটা তো দেখবই। তার আগে একটু এই বাগানে, গাছপালার বাগানে একটু সময় কাটানো যাক। সব মিলিয়ে এই গাছেদের পরিপাটি সংসারে এসে বেশ সুন্দর লাগলো। এমন নার্সারি এই রাস্তার ধার দিয়ে বা একটু ভিতরে বেশ কয়েকটা আছে। নার্সারি দেখে এবারে রওনা দিয়েছি আবার। এখান থেকে ধরে নিয়েছি টোটো, যাচ্ছি আবার স্টেশনে। কারণ দুপুরে খাওয়া দাওয়ার জন্য এই দিকটাতে তেমন কিছু নেই। স্টেশন চত্বরে কয়েকটা ছোটোখাটো হোটেল বা রেস্টুরেন্ট আছে, তারই একটাতে খেয়ে নেব আজ। আমি চলে এসেছি এই গল্প জাংশন রেস্তোরাঁতে। 1 নম্বর প্ল্যাটফর্মে বলাগড়ের দিকে নেমেই এই রেস্তোরাঁটি মেলে। সকালে আমি ট্রেন থেকে নেমেই দেখেছিলাম। রেস্তোরাঁর নাম এবং ভিতরের পরিবেশ আমার বেশ পছন্দ হয়েছিল, তাই এখানেই চলে এসেছি। খুব যে বড়সড় তা কিন্তু নয়, কিন্তু ছিমছাম সুন্দর এই রেস্তোরাঁটি। বয়সও বেশি নয়, মাত্র 1 মাস। এখানে এখনও দুপুরের ভাতের থালি চালু হয়নি। আমি তাই ফ্রাইড রাইস এবং চিলি চিকেনের অর্ডার দিয়ে বসলাম। সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়ার পাশাপাশি আড্ডা দেওয়ার জন্য বেশ ভালো একটা জায়গা আছে। ও হ্যাঁ, চা এবং কফিরও সুন্দর ব্যবস্থা আছে এখানে। ওই তো এসে গিয়েছে আমার খাবার, এবারে খাওয়া দাওয়া সারা যাক। জিরাট এমনিতে খুব ছোটোখাটো জায়গা নয়, মোটামুটি দোকানপাট বেশ আছে দেখলাম, রেস্টুরেন্টও 2-3টে নজরে পড়লো আমার। এছাড়া যদি দিল্লি রোডে যাওয়া যায়, দিল্লি রোডে কিন্তু বেশ কয়েকটি ধাবা টাবা বা বড় বড় রেস্টুরেন্ট পাওয়া যাবে। ফলে জিরাটে খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই। আমি এখানে এলাম ওই স্টেশন থেকে নেমে, মানে ট্রেন থেকে যখন সকালে এসেছিলাম, নেমে স্টেশনের একদম পাশেই এই রেস্টুরেন্টটা দেখে, মানে এর আবহাওয়াটা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল। একদম নতুন হয়েছে, ওরা বললেন দিন 4-5 হয়েছে, তো সুন্দর, এখনও সাজানো গোছানো কাজ চলছে, কিন্তু এই পরিবেশটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে। তো সেই জন্য আমরা এখানেই তাহলে খাওয়া দাওয়া করি। তো এখানে অবশ্য ওদের ভাত বা সেরকম থালি তো নেই, সেই জন্য আমাকে একটু অন্যরকম খাবার খেতে হচ্ছে। তো ছিমছাম খাবারের মধ্যে আমি নিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। সে তো দেখিয়েছি আপনাদের। খাওয়া দাওয়া কেমন সেটা তো আমি খেয়ে দিয়ে আপনাদের বলছি, কিন্তু আমার এই আবহাওয়াটা ভালো লেগেছে। জিরাটে এসে স্টেশনের পাশে এরকম একটা জায়গায় খাওয়া দাওয়া পাবো সেরকম ভাবিনি। অন্য রেস্টুরেন্ট এখানে আছে, কিন্তু তার আবহাওয়া এরকম নয়। তো যাই হোক, এখানে একটু খাওয়া দাওয়া করি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোবো। ভালো ভালো লাগছে বেশ। খাবারও খারাপ নয়, মোটামুটি খারাপ নয়, কিন্তু অনেকটার পরিমাণ। ওরা যা ফ্রাইড রাইস দিয়েছে তাতে আমি একা শেষ করতে পারবো না।
অনেকটা। খালি গল্প জংশনে একটু খাওয়া দাওয়া করি, গল্প গুজব করেছি ওদের সঙ্গে। আপনারা যদি আসেন তাহলে এখানে খেতেই পারেন গল্প টল্প করার জন্য। এখানে চাটাও পাওয়া যায়, সুন্দর চা কফি এই সমস্ত দিব্যি পাওয়া যায়। ফলে যারা একটু গল্প গুজব করবেন, আড্ডা মারবেন, তাদের পক্ষে বেশ সুন্দর জায়গা। তাহলে আমি একটু খেয়ে দিয়ে নিই, তারপরে বেবি। খাবারের মান দারুণ না হলেও খারাপ নয়, আমার তো মোটামুটি ভালোই লাগলো। পরিমাণ অনেকটা, আমি এতটা ফ্রাইড রাইস খেয়ে শেষ করতেই পারিনি। দাম অবশ্য মাঝামাঝি, আমার চিলি চিকেন হাফ প্লেট পড়লো 100 টাকা এবং ফ্রাইড রাইস 70 টাকা। খাওয়া দাওয়া সেরে আবার টোটোয় উঠে পড়েছি। এবারে চলেছি প্রকৃতির কাছে। জিরাটের পাশ দিয়ে বইছে গঙ্গা, তার দুধারে আবার ফল ফসলের ভরা পরিবার। এই শীতে মাঠে ঘোরার মজাই তো আলাদা, সেই সব দেখতেই তো আসা। কিছুক্ষণ পর লোকালয় পেরোতেই বদলে গেল দৃশ্যপট। খালের পাশ দিয়ে সুন্দর রাস্তা, গাছপালার ছায়ায় ঘেরা। এরপরে টোটো ঢুকে পড়ল শাকসবজির আবহে। এদিকে প্রচুর পেঁয়াজ চাষ হয়েছে দেখছি। আমি এখন চলেছি খয়রামারি ঘাটের দিকে। জিরাটের এখানে 2টি ঘাট রয়েছে যেখান থেকে গঙ্গা পারাপার করা যায়। তার মধ্যে একটি এই খয়রামারি ঘাট, অন্যটি হলো মিলনগড় ঘাট। মিলনগড় ঘাটের কথা আপনাদের হয়তো মনে থাকতে পারে। আমরা কিন্তু চাকদহ ভ্রমণের সময় চাকদহের গৌরনগর ঘাট থেকে নৌকায় চেপে এসেছিলাম জিরাটের এই মিলনগড় ঘাটে। আপনাদের সেখানকার আশপাশের ছবিও কিন্তু দেখিয়েছিলাম তখন। আজ তাই ওদিকে না গিয়ে চলেছি এই খয়রাবাড়ি ঘাটের দিকে। চলে এসেছি খয়রামারি ঘাটে, সামনেই গঙ্গা। দেখেই মনটা জুড়িয়ে গেল। ওই দূরে ওপারে দেখা যাচ্ছে চাকদহের রানীনগর ঘাট। এপার থেকে নৌকা ছেড়ে যাচ্ছে ওপারে। আমিও পরে ওপারেই যাব, ফিরব চাকদহ হয়েই। তার আগে চলুন বিকেলে একটু গঙ্গা পাড়ের সবুজের শোভা চেটে পুটে উপভোগ করি। নদীর ধার ঘেঁষে এগোলাম একটু একটু করে। প্রথমেই স্বাগত জানালো হলুদ সর্ষে ক্ষেত। যেখানেই যাই এই হলুদ সবুজ সর্ষে ক্ষেতের আকর্ষণ নেশার মতো, উপেক্ষা করা বড় কঠিন। এখানে গঙ্গার ধারে এই সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। নদীর ধার দিয়ে পায়ে চলা পথ গিয়েছে অনেকটা দূরে। সেই মেঠো পথেই হাঁটছিলাম আনমনে। আজকে ভেবেছিলাম যে এই জিরাট সফরে মোটামুটি প্রকৃতির সঙ্গে সময়টা কাটাবো। সেই জন্য খুব বেশি পড়াশুনো করিনি। জিরাটে কী কী দেখার আছে সেসব নিয়ে যে খুব গবেষণা করেছি তা কিন্তু নয়। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। এসে তো প্রথমার্ধে যথারীতি মন্দির, প্রাচীন বাড়ি এসব তো পেয়েই গেলাম। মানুষজনই আমাকে তার হদিশ দিয়ে দেন। সিদ্ধেশ্বরী মন্দিরের কথা আমি জানতাম, কিন্তু প্রাচীন যে জমিদার বাড়িগুলি আছে সেগুলি কী কেমন অবস্থা সেগুলো খুব একটা জেনে আসেনি। স্থানীয় মানুষরাই বলে দিলেন দেখতে যেতে। তা প্রথমার্ধে সেসব কেটে গেল। নার্সারিতে ছিলাম, প্রকৃতির কাছে যাওয়াটা খুব একটা হচ্ছিল না। এই চলে এসেছি গঙ্গার ধারে। এই যে রাস্তা নদীর পাশ দিয়ে, এই রাস্তায় হাঁটার সেই মজাটা নিতেই তো আসা। পড়ন্ত বিকেল, এখন মোটামুটি প্রায় 3:30 বাজতে গেল। এই গঙ্গার ধারের এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কী ভালো যে লাগছে না। এই বিকেলটাই তো চেয়েছিলাম।
এইভাবে কাটাতে, এইভাবে হাঁটতে খুব সুন্দর। এপাশে চারিদিকে সবজির ক্ষেত, নানান রকমের সবজি সব ফলে আছে, হলুদ সর্ষে ফুল তো আছেই, আপনাদের দেখালাম। আর এপাশে হচ্ছে প্রবাহিনী গঙ্গা। খুব একটা কেউ নেই লোকজন, একটা দারুণ পরিবেশের মধ্যে দিয়ে এই হাঁটা, খুব ভাল লাগছে। সবসময় তো মুখে প্রকাশ করা যায় না বলে, এবং বললে তার সেই ব্যঞ্জনাটা প্রকাশও পায় না সেভাবে, কিন্তু এই হাঁটাটা চেয়েছিলাম, এই হাঁটাটা পেয়েছি। নদীর ধার দিয়ে এরকম নিরিবিলি সুন্দর একটা হাঁটা, এটা একটা খুব ভালো, আমার কিন্তু দারুণ লাগলো। আর একটু হাঁটি তাহলে। সত্যি এখানে এসে যেন মনটা অকৃত্রিম ভালো লাগায় ভরে যাচ্ছিল। সামনেই দেখি একটা পথ গিয়েছে কলা বাগানের ভেতর দিয়ে। বড় লোভ হলো ওই পথে যাওয়ার। কলা বাগান শেষ হতেই আবার ক্ষেত শুরু হয়ে গিয়েছে। সর্ষে, লঙ্কা, পেঁয়াজ, কত কিছু হয়ে আছে এদিকে। আদিগন্ত বিস্তৃত মাঠ, তার মধ্যে চলে গিয়েছে পথ। আমি নেমে পড়লাম ক্ষেতের মাঝে। কলা বাগানের পাশ দিয়েই সর্ষে পালংয়ের ঘরবাড়ি। নিরিবিলি নির্জনে সেই ক্ষেতের পাশ দিয়ে কলা বাগানের মধ্যে দিয়ে হাঁটছিলাম আমি। সব কিছুর তো বর্ণনা হয় না, বর্ণনা দেওয়াও যায় না, তাই তো ছবিতেই অনেক কিছু প্রকাশ পায়। অন্য কারোর সফরের শেষ দিকে এই অকারণ নদীর ধার এবং সবজির ক্ষেতে বেড়ানোর বিষয়টি ভালো না লাগতেই পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটাই সবচেয়ে প্রিয় অংশ আজকের বেড়ানোর সূচির মধ্যে। বিকেল ঘন হয়ে এসেছে, এবারে যাব ফেরিঘাটে। খয়রামারি ঘাট থেকে ছেড়ে দিয়েছে আমাদের নৌকো, নিয়ে যাবে ওপারে চাকদহের রানীনগর ঘাটে। একটা জিনিস ভালোই হলো, চাকদহ পর্বে সময়াভাবে এই রানীনগর ঘাটে আমার আসা হয়নি, এবারে সেটাও দেখা হয়ে যাবে। ওই তো চলে এসেছি এপারে রানীনগর ঘাটে, খুব বেশি সময় লাগে না এখানে। রানীনগর ঘাটটি বেশ নিরিবিলি নির্জন, এর আশপাশে লোকালয় তেমন নেই, সেই কারণে এই ঘাটে মানুষজনের দেখা কমই মেলে। তবে জায়গাটি কিন্তু বেশ সুন্দর। নদী পারাপারের জন্য কয়েকজন এসেছেন খালি, নৌকা আবার একটু পরে ছেড়ে চলে গেলেই নিস্তব্ধ ঘাট। ইতিমধ্যেই সূর্যি মামা তল্পিতল্পা গুটিয়ে গাটিয়ে আজকের মতো যাওয়ার জন্য রেডি। গঙ্গার জলে রক্তাভ সূর্যের প্রতিফলন, এই মুহূর্তটাও পরম পাওয়া। মুগ্ধ হয়ে দেখছিলাম সেই মায়াবী বিকেল। এদিকে এই সময় কাশেরও সৌন্দর্য ধরা দিল ক্যামেরায়। এবারে যাওয়া যাক এখান থেকে। ঘাট থেকে একটু হাঁটতে হবে টোটো বা অটো ধরতে গেলে, তাই চলেছি আমি। হোগলা বনের মধ্যে দিয়ে পায়ে চলা সেই পথ। এদিকে বেশ কয়েকটা খাঁড়ি আছে,
ছোট ছোট নৌকো সেই খাড়ির মধ্যে বাঁধা। ছোট্ট বাঁশের সাঁকো পেরিয়ে চলেছি আমি। বেশ খানিকটা হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম একটা ইঞ্জিন ভ্যান। সে আমায় চাকদহ স্টেশনে নামিয়ে দেবে বলল। ব্যাস, উঠে পড়লাম আমি। এবারে চলেছি স্টেশনের দিকে। এবারে আবার কথা হবে চাকদহ স্টেশন থেকে ট্রেনে উঠে। উঠে গিয়েছি ট্রেনে। বসবার জায়গা পেলাম নৈহাটিতে। এবারে বলি জিরাটে যাতায়াতের ব্যাপারে। ট্রেনে এলে এই পথ দিয়ে অর্থাৎ শিয়ালদহ রানাঘাট শাখা এসে চাকদহে নেমে গঙ্গা পার হয়ে জিরাট যেতে পারেন। তবে সেক্ষেত্রে খরচ বেশি পড়বে এবং জিরাট যাওয়াটাও একটু অসুবিধে। হাওড়া থেকে সরাসরি কাটোয়া লোকালে জিরাট আসা যায়। এছাড়াও ব্যান্ডেলে এসে সেখান থেকেও ট্রেন ধরে জিরাটে নামা যায়। জিরাটের দ্রষ্টব্যগুলি স্টেশন থেকে 2-3 কিলোমিটারের মধ্যেই। তবে গঙ্গার ঘাট থেকে স্টেশন প্রায় 5 কিলোমিটার। গাড়ি বা বাইকে এলে কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মগরা এসে অথবা ডানকুনি থেকে দিল্লি রোড ধরেও মগরা এসে STKK রোড ধরে জিরাট আসা যায়। এখানে খাওয়া দাওয়ার জন্য কিছু রেস্টুরেন্ট বা ছোট হোটেল মিলে যাবে। মিষ্টির দোকানও আছে, তবে আলাদা করে তেমন ভালো কিছু আমার চোখে পড়েনি, তাই এই পর্বে আমি অবশ্য মিষ্টি খাইনি। দিল্লি রোডে বেশ কিছু ধাবাও মিলবে খাওয়ার জন্য। এখানে থাকার হোটেল অবশ্য নেই, তবে থাকতে লাগেও না। আজ তাহলে এখানেই শেষ করি। দারুণ বেড়ালাম জিরাটে। আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।